আচ্ছা, পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বিভিন্ন কভারেজ দ্য কোয়েরি নয়ন রায় এবং তার সহকর্মীরা করছে, কিন্তু যাকে দেখছেন তিনি কিন্তু বাংলার রাজনৈতিক মহলে অত্যন্ত পরিচিত মুখ, এবং নামটা ছত্রধর মাহাতো। ছত্রধরদা, নমস্কার। নভেম্বরে দেখা হয়েছিল 2025-এ। তা সেই ছত্রধর মাহাতো আজকে ছত্রধর মাহাতো মধ্যে কোনো পার্থক্য নেই, 4-5 বছর কি আর পার্থক্য হবে। আচ্ছা, আমি ডাইরেক্ট ইস্যুতে আসি যে এই যে নির্বাচন এত বড় ঘটছে, এই নির্বাচনে আপনি তো এখন তৃণমূল কংগ্রেসের শাসক দলে রয়েছেন, কি অবস্থা, কি বুঝছেন কি? এখানে নির্বাচনের এক কথায় বলা যায় বিরোধী পক্ষ তেমন একটা স্ট্রং নয়। এই কারণে তাদের কোনো সাংগঠনিক স্ট্রাকচার নাই। সেই জায়গা থেকে যে প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া এরকম চললেও তাকে কিন্তু কার্যকর করতে তারা পারছে না। কাজেই আমার ধারণা যে শাসক দলেই এখানে আবারও ক্ষমতায় আসবে। কিন্তু মাটির যা গন্ধ, এলাকা মানুষের সঙ্গে যা কথা বলে মনে হলো, ছত্রদা আপনি তো খুব প্র্যাকটিক্যাল মানুষ, তারা অন্য কথা বলছে। সত্যি কি তাই অন্য কথা বলছে? অন্য কথা বলছে বলতে এটাই, আজকে বিজেপি সাংগঠনিকভাবে তাদের যেহেতু লোকজন নাই, সেই জায়গা থেকে ভোট একটা আলাদা জিনিস। ভোট করানো, ভোট পুল করানো, তাদের সেরকম লোকজন নাই। তাদের অর্থবল আছে, অর্থের দিক থেকে তারা আজকে ফ্ল্যাগ ফেস্টুনে চারিদিকে ভরিয়ে দিচ্ছে ঠিকই, যা আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে এখানে বোধহয় বিজেপির এই হাওয়াটা বেশি, কিন্তু সেটা বাস্তবে নয়। কারণ তারা বেশিরভাগ সময় এজেন্সি বা লোকজনকে দিয়ে যেটা পয়সা করে দিয়ে কাজ করাচ্ছে। দেখা যাচ্ছে যারা কাজ করছে তারা বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের বা শাসক দলের ঘনিষ্ঠ। সেই জায়গা থেকে আজকে যে মাটির গন্ধ বলছেন, সেখানে হয়তো কিছু মানুষের খামতি আছে, তা যারা বিভিন্ন পরিষেবা থেকে বিভিন্নভাবে বঞ্চিত আছেন, আমি অস্বীকার করছি না। সেটা শাসক দলের নেতৃত্বের ত্রুটি আছে। সেই জায়গা থেকে হয়তো তারা সেই সব পরিষেবা থেকে বঞ্চিত আছে। তথাপি তারা এটা মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলাতে অদ্বিতীয়, বর্তমানে তার বিকল্প এখানে কেউ উঠে আসেনি। আচ্ছা ছত্রদা, বামপন্থীদের সঙ্গে কথা হচ্ছিল ওখানে, একসময় বামপন্থীদের গড় ছিল। আপনি তো খুব প্র্যাকটিক্যাল, আপনি তো বামপন্থীদের লাল চোখে রাঙানি দেখেছেন, এখানকার ঘটনা আপনি সাক্ষী। তা বামপন্থীরা বলছে যে এবারে হাওয়া অন্যভাবে হবে, কারণ এখানে বিভিন্ন শাসক দলের ভূমিকা এবং শাসক দলের যে প্রশাসনিক ব্যবস্থা, স্বচ্ছতা নেই। এটা বামপন্থীরা বলছে, আমি তো বলছি না, বামপন্থীরা বলছে। আর যা বামপন্থী যা বলছে এগুলো ঠিক? শুনুন, বামপন্থীরা এখানে যা করে গেছে, সেই জায়গা থেকে তাদের বলার মতো জায়গা এখানে কিছু নাই। সেই জায়গা থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ইস্যুগুলা আজকে যেসব ইস্যুগুলোকে নিয়ে তারা সামনে আসছে, আজকে অস্বচ্ছতার অভাব বা এই যে অপশাসন, তারা কি করেছে মানুষ তো এটা প্রশ্ন করতে পারে। কারণ তারা তো ভুক্তভোগী। তারা এই ব্রাহ্মণ 34 বছর ধরে এখানে যে অত্যাচার, যে অপশাসন করেছে, সেটা তো মানুষ ভুলে যায়নি। আর তারা, তাদের নেতারা বলছে যে আমরা যা করেছি তার জন্য ক্ষমা প্রার্থী, তাদের নেতারা বলছে। কিন্তু এলাকার যারা নেতা, এই এলাকায় যারা নেতৃত্ব দিয়েছে, কারণ বামফ্রন্ট একটা ক্যাডার ভিত্তিক দল, সেই জায়গা থেকে ক্যাডারের মাধ্যমেই তো তাদের পুরো দলটা চলে। সেই জায়গায় তারা কিন্তু জনগণের কাছে দাঁড়াতে পারছে না, আসতে পারছে না, সে ক্ষমা প্রার্থী হতে পারছে না। সেই জায়গা থেকে তারা তাদের মতো করে, কারণ নির্বাচনে লড়তে এসছে, স্বাভাবিক কারণেই তারা বলবে তাদের যেসব কর্মীরা আছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে এই ভোট একটা অন্যরকম ভোট, ইত্যাদি ইত্যাদি। ওটা মানে রাজনীতিতে যেগুলো হয় আর কি, তার বেশি নয়। আচ্ছা, ছত্রধর মাহাতো দীর্ঘদিন তো জেল খেটে এসছে, লড়াই দেখেছে, বোধহয় 1 বছর হলো আপনি এসছেন এখানে। হ্যাঁ, 1 বছর। আপনি এখন তৃণমূল কংগ্রেসের সম্পাদকের পদে আছেন রাজ্যের, তো আপনি আমাকে বলুন তো, আপনার যে গুরুত্ব পাওয়া উচিত ছিল এই গোটা নির্বাচন প্রক্রিয়া, আমি তো জানি, শুনেছি, আপনাকে পার্টি সেভাবে মুভমেন্টে বা এই যুদ্ধক্ষেত্রে নামাচ্ছে না কেন, রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে?
কারণটা কি? সেটা না, এখন নামিয়েছে, হ্যাঁ। কারণ দেরিতে হলো। মানে ঠেকায় পড়ে নাকি না ঠেলায় পড়ে? না না, দল হয়তো মনে করেছিল আচ্ছা। তৎসময়ে দরকার ছিল হুম, না, হুম, এখন দল মনে করছে দরকার আছে, সেই হুম, জায়গা থেকে আমাকে তারা নামিয়েছে। এবং মমতা হয়তো এটাও হতে পারে যে এই দলটার সর্বাধিক যিনি, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হুম, তার কানে হয়তো সেই জিনিস যায়নি, হুম। বা যে কোনোভাবেই তাকে এ করা হয়েছিল, সেই জায়গা থেকে আমার নিয়ে তারা চিন্তা ভাবনা করেছিল না। পরবর্তী পর্যায়ে দেখলো, এবং তিনি যখন ঝাড়গ্রামে আসেন, উনি আমাকে ডেকেছিলেন, আমি গেছিলাম। উনি আমাকে বলেছেন, এককভাবে ডেকে বলেছেন কাজ করার জন্য। সেটা কবে? এই তো সবে আপনার 9 তারিখ না কত তারিখ এসেছিল সেই। মানে 9 এপ্রিল। হ্যাঁ কিন্তু 2025-এ তখন আপনি যখন ফিরে এলেন, যখন আপনার সঙ্গে কথা হয়েছে, ইন্টারভিউ হয়েছে, দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী অত খোঁজ খবরই রাখতেন না, এরকম অভিযোগ ছিল, ওটা একটা গ্লানি ছিল, একটা ক্ষোভ ছিল। হ্যাঁ, তৎসময়ে রাখেননি বা রাখতে দেননি এমনও হতে পারে, আচ্ছা, বা কেন তিনি রাখতে দেননি কেন? হয়তো তিনি ব্যস্ত ছিলেন, হুম, এবং এখানে নেতৃত্ব সেটা মনে করেছিল যে তাকে বাদ দিয়ে হয়তো আমরা সংগঠন চালিয়ে নিয়ে যেতে পারবো, হুম, বা কিছু একটা, নিশ্চয়ই কিছু একটা কারণ ছিল তো অবশ্যই, বা আমার কিছু গলতি হতে পারে, বা কিছু একটা তো ছিল যার জন্য আমাকে পার্টি অ্যাভয়েড করেছিল, বা হুম। স্থানীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব সবাই একটা অ্যাভয়েড করে চলেছিল। কিছু একটা সমস্যা ছিল, হয়তো আমারও সমস্যা হতে পারে, সেটা আমি আমার অজ্ঞানত কোনো হয়তো আচরণ বা কিছু একটা হয়তো তারা মনে করেছিল যেটা ঠিক নয়। কিন্তু আমি জ্ঞানত, আমি আমার যে নীতি, আমি সেই নীতি নিয়ে হাঁটি, এবং দলের জন্যে, অর্থাৎ এই দলটার জন্য আমি অনেক কিছু ত্যাগ করেছি, সেটা আপনারাও জানেন। হুম, অবশ্যই জানি। সেই জায়গা থেকে আমি দলের একজন অনুগত সৈনিক। হুম। দল যা নির্দেশ দেবে আমি নিশ্চয়ই সেই কাজে ঝাঁপিয়ে পড়ব। আচ্ছা সত্যদাদা, আপনি তো বারবার বলছেন, আপনি যেহেতু বহু আন্দোলন করে উঠে এসছেন, মমতা ব্যানার্জি আপনার বোধহয় বাইকে চেপেছিল নাকি? হ্যাঁ, সেটা সারা কি, পৃথিবী দেখেছে তৎসময় তো অনেক হ্যাঁ। কিছু ব্যাপার হয়েছে, হুম, সেটা সারা পৃথিবী দেখেছে। হুম, এমনকি একটা ট্রাক্টরের উপরে উঠেও আমরা হুম, সভা করেছি। হুম, এবং এখানে যে আপনারা জানেন খাস জঙ্গলে হুম, যে গণহত্যা হয়েছিল, সে হুম। গণহত্যার এতে তারা, সে ওই শবযাত্রায় উনি নিজে উপস্থিত ছিলেন, তাদেরকে শহীদের মর্যাদা দিয়েছিলেন। সে অনেক কথা, অনেক ইতিহাস, এগুলো আর অনেক আজকে ইতিহাস কংসাবতী পারে না বলাই ভালো। না বলাই আচ্ছা, ভালো। আরেকটা হচ্ছে যে এখানে প্রশাসনের, পুলিশের ভূমিকা কি? এখানে পুলিশের ভূমিকা আগের তুলনায়, আগে যা ছিল আমরা দেখেছি 2011 সালের আগে যে পুলিশের হুম, ভূমিকা, তার আমূল পরিবর্তন হয়েছে। কারণ পুলিশ এখন জনগণের সাথে, জনগণের মানে কি বলবো, সামাজিক কাজে হুম। বা জনসংযোগে তারা যথেষ্ট উন্নতি করেছে। এবং পুলিশ আর জনগণ এর মধ্যে যে একটা বিভেদ ছিল, ভাগ ছিল প্রশাসন, সেই জিনিসটা এখন নাই। যে সাধারণ মানুষ, যে কোনো সাধারণ মানুষ আজকে থানায় উঠতে পারছে, কারো যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটা সেখানে জানাতে পারছে। আচ্ছা সত্যদা, আপনার অভিজ্ঞতা যে কথা বলে, যেহেতু পুলিশের ভূমিকা বলছেন ভালো, কারণ একসময় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল, তবেই তো মাওবাদী আন্দোলন শুরু হয়েছিল। আপনি সেই অন্যতম নেতৃত্বে ছিলেন। আমি ইতিহাস ঘাটছি না, কিন্তু এখানকার প্রশাসনের যে গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিওদের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, প্রশ্ন আপনিও তুলেছেন। হ্যাঁ, একটা প্রশ্ন আছে, আমি আমি অস্বীকার তো করছি না, হুম, অস্বীকার করছি না। আমার ধারণা হুম। যেটা, এটা হওয়ার কারণেই হচ্ছে তাদের যে কোনো ভাবেই হোক যোগ্যতার অভাব হতে পারে, বা বলা যায় বিভিন্ন রকম কারণ থাকতে পারে। তা যেটা হচ্ছে যে পার্টির যদি এগুলো মনিটরিং থাকে সঠিক, তাহলে মনে হয় এগুলোকে মানে দমানো যায়। আছে, মনিটরিং আছে মনে হয়। এখন বর্তমানে আমার মনে হয় না, সেই কারণেই আমি বলেওছি, এবং তার জন্য আজকে পার্টিকে বেগও পেতে হচ্ছে বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে, এটা আমরা পরিলক্ষিত করছি। তা এত এত পরিষেবা থাকা সত্ত্বেও এখনো বহু মানুষ আছে যারা এইসব পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। তার মানেই সেখানে পার্টি কর্মী যারা আছে, বা যারা প্রধান, বা আপনার পঞ্চায়েত সমিতিতে যারা আছেন, তারা সঠিকভাবে এগুলোকে দেখেন। আচ্ছা সত্যদা, আপনি তো বারবার প্রতিবাদ করেছেন বলে হয়তো আপনাকে কোণঠাসা করেছিল।
এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো যেহেতু মনে পড়েছে আপনাকে দরকার আছে সত্যতা মাহাতো, না হলে এবারে ঝাড়গ্রামের তড়ি পার করা যাবে না। না, সেটা হয়তো ঠিক না, আমাকে প্রয়োজন আছে এটা মনে করেছি, যার ফলে হয়তো আমাকে হুম। নামাচ্ছে। না, আপনি বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন, দুর্নীতি বিরোধী প্রতিবাদ হ্যাঁ, করেছেন। আমি সব দিনে সেটা, হুম। সে যে দুর্নীতি করবে আমি তার বিরুদ্ধেই প্রতিবাদ করব। আর দুর্নীতির বিরুদ্ধেই আজকে ছত্রধর মাহাতো। ছত্রধর মাহাতোর যে নামটা, সেটা কিন্তু এই দুর্নীতি, অপশাসন এবং পুলিশি অত্যাচার, মানুষের উপর নিপীড়ন, এটার বিরুদ্ধেই আপনার ছত্রধর মাহাতোর জন্ম হয়েছিল এবং জনগণই তাকে তৈরি করেছিল এখানে। কিন্তু আচ্ছা। জনগণ তৈরি করেছিল, আর বিরোধীরা এখন বলছে যে আপনি একটা মুখ ছিলেন, আপনি সুবিধাবাদী পলিটিক্সের জন্য তৃণমূল কংগ্রেসে আপনি পা বাড়িয়ে পদে আছেন। না, ও কথাটা বলা ভুল, কারণ আজকে আপনি বলুন না 2011-র আগের হুম, জঙ্গলমহল আর আজকের জঙ্গলমহল, হুম, এটাতে যে কেউ বলবে। আজকে সিপিএম এর যারা তৎসময় হুম, ক্ষমতায় ছিল বামফ্রন্টের, তাদেরকে জিজ্ঞেস করুন হুম। যে 2011-র আগে জঙ্গলমহল কি ছিল আর আজকে কি আছে। না, তারা বলছে কেন? এ- তারা বলছে কেন? বলছে ছত্রধর মাহাতো যে ইমেজ ছিল, যে জনসাধারণ কমিটি তৈরি হয়েছিল, ঠিক আছে, সেই ইতিহাস, এবং তিনি তো নিরপেক্ষ থাকতে পারতেন, তাহলে মানুষের সমর্থন না, থাকতো। সেটা তাদের তিনি মতো, হঠাৎ তৃণমূল কংগ্রেসে গেলেন কেন? এই সেটা প্রশ্ন তারা করছেন। সেটা তারা তাদের সুবিধার্থে বলছে। নাকি আপনার বাঁচবার জন্য আপনি তৃণমূল না, কংগ্রেসে আপনি? না, আমি ওই বাঁচা মরার যদি ভয় থাকতো তাহলে তো আমি এই ধরনের আন্দোলনে নামতাম। না, আমি বলছি না কিন্তু, এখানকার বামপন্থীরা বলছে, হ্যাঁ, বিজেপি তারা বলছে বলতে পারে। যে শোনো, বাজবার জন্য ছত্রধর মাহাতো ওই হাওয়াই চিঠিতে পা গলিয়েছে, তাই? নিন্দুকেরা এটা বলতেই পারে, হুম। তাদের প্রয়োজনে এটা বলছে। আচ্ছা। তাদের প্রয়োজনে এটা বলতে চাইছে যে আজকে যেহেতু আমরা ক্ষমতায় নাই, তাহলে আমাদের পাশে আসুক, আমরা তাকে সামনে রেখে লড়াই করব। কারণ তারা তো সবসময় লড়াইয়ের কথা বলে, কিন্তু ওটা মুখোশ, লড়াইয়ের মুখোশ। আজকে সিপিএম এর বা সিপিআই, বামফ্রন্ট যারা, আমরা তথাকথিত বামফ্রন্ট যাদেরকে দেখেছি, তারা তো মুখোশধারী সর্বহারাদের প্রতিনিধি। তারা আদৌ সর্বহারাদের যে দুঃখ দুর্দশা, সেটা তারা কোনোদিনই বুঝতে পারতো না বা বুঝার চেষ্টাও করতো না। হুম। যে কেউ যদি সেই কথা নিয়ে সামনে আসতো, তার উপর অত্যাচারটাই হতো, তাদের সেই বলার মতো জায়গা রাখতো না। তাই আজকে হয়তো তারা সেই জায়গা থেকে বলছে। না, ওদের অত্যাচার, বামপন্থীদের অত্যাচার, ওরা সর্বহারাদের দল বলতো, দাবি করছিল, ওরা বঞ্চনা করেছে ঠিক, কিন্তু আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর 11 থেকে 26-15 বছরে যেটা বলছিলেন যে গ্রাম স্তরে যে উন্নয়ন হওয়ার কথা, সুবিধা পাওয়ার কথা, সেটা এখানকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দিতে দেয়নি, তাহলে সর্বহারা ক্ষেত্রে তো মানে বোঝানো যাচ্ছে না ব্যাপারটা। না, এটা তো আমি কি বলতে চাইছি যে সার্বিকভাবে কিছু কিছু, আমি তো বলছি যে কিছু খামতি আছে, অস্বীকার করার নাই, হুম। কিন্তু ব্রাহ্মণ যেটা করে গেছে সে জিনিস তো নাই। মানে ক্ষমাহীন অপরাধ। ক্ষমাহীন অপরাধ, ব্রাহ্মণ যেটা করেছে ক্ষমাহীন অপরাধ। শুনুন, এত বড় একটা তৃণমূল কংগ্রেসের এত বড় দল, স্বাভাবিক আজকে কোনায় যারা অঞ্চলে আছে, কেউ দুর্নীতিবাজ হতে পারে, ব্লকে আছে কেউ দুর্নীতিবাজ হতে পারে, আমি তো অস্বীকার করছি না, কিন্তু তা বলে এই নয় ওই সরকারটা বা ওই দলটা দুর্নীতিবাজ। আমরা তো আজকে দেখেছি আপনার শিক্ষক কেলেঙ্কারি বা বিভিন্ন ধরনের আমরা তো পেয়েছি, আপনারাই সামনে নিয়ে এসছেন, এসএসসি মেধা উত্তীর্ণ এসএসসি ছিল, চাকরি বা ইত্যাদি বাতিল। ইত্যাদি, হ্যাঁ। বিভিন্ন রকম তাহলে দুর্নীতি এসছে। প্যারামিটারটা কিভাবে ভাগ করবেন আপনি? আমি সেটাই বলতে হ্যাঁ। চাইছি, কেউ যদি যদি হয়ে থাকে, হুম। আমি কি বলছি এগুলোতে বিচারাধীন অবস্থায় অবশ্যই। যদি হ্যাঁ, এটা নিয়ে হ্যাঁ। আমাদের খাদ্য কেলেঙ্কারি, হ্যাঁ, চাল চুরি। এগুলো হ্যাঁ, আমাদের আলোচ্য বিষয় না, বা একদম, আলোচনা একদম, করাটাও বোধহয় একদম। ঠিক হুম, নয়। হুম, তবে আমি এইটা বলতে পারি হুম, যে হয়তো হতে পারে, আবার নাও হতে পারে। কারণ যেভাবে, ধরুন আমি আমার নিজের কথা যদি বলি, আমাকে 2021-এ যখন এনআইএ অ্যারেস্ট করে, আপনারাই বলুন, হুম। আমি কাস্টডিতে থাকা অবস্থায় কিভাবে আমি ওই কাণ্ড কারখানায় জড়িত হতে পারি। তাই আজকে কোর্ট দেখেছে যে এই কেস মিথ্যা কেস, যার ফলে সেই কেস খারিজ করেছে, আমাকে কেস থেকে অব্যাহতি দিয়েছে। এটা তো পরিষ্কার। তাহলে আমার বিরুদ্ধে যদি এটা হতে পারে, আজকে খাদ্য কেলেঙ্কারি বলুন, এসএসসি বলুন, যাই বলুন, সবটা এখনই যে আমাকে বিশ্বাস করতে হবে এটা নয়, কারণ জনগণও তাই এখনো তা কিন্তু বিশ্বাস করে না। আমরা দেখেছি লোকসভা নির্বাচনের আগে আপনার শিক্ষা, এসএসসি কেলেঙ্কারি বা খাদ্য কেলেঙ্কারি এগুলো এসছে, কিন্তু কোনো প্রভাব পড়ে না।
লোকসভার মতো আপনার নির্বাচনে তেমন কিছু প্রভাব পড়ে না, কারণ বিরোধী সেখানে তাদের সিট কমেছে, শাসক দলের সিট বেড়েছে, তাই মানুষ এটা মেনে নেয়নি। মানে দুর্নীতি কোনো ইস্যু নয় বলছেন? আমি এটা কি বলছি, গোটা ভারতবর্ষের চেহারা চরিত্র ঠিকই, হ্যাঁ পলিটিক্যাল চেহারা। ব্যাপক কেলেঙ্কারির মতো ঘটনা মধ্যপ্রদেশে কিছু হয়নি তো, না, রাজস্থানেও বড় দুর্নীতি হয়েছে, হ্যাঁ, তিনি এবং পশ্চিমবঙ্গে সব থেকে বড় জিনিস, যারা আজকে তুলে ধরছে দুর্নীতির কথাগুলো, যারা বলছে তাদের দলে তো ভুরি ভুরি দুর্নীতিবাজেরা আছে, হুম এমনকি অনেকেই প্রমাণিত দুর্নীতি হুম সেগুলো তো আছে, তারা সেখানে গিয়ে আবার দেখা যাচ্ছে সে সাধু হয়ে যাচ্ছে, স্বাভাবিক, কারণ মানে তুমি সাধু মহারাজ আমি হলাম চোর হ্যাঁ, নাকি? সেই জায়গা থেকে মানুষ হয়তো এটাকে ওইভাবে নেয়নি। আচ্ছা সত্যদা, এই ঠিকই আপনি বলছেন যে এই সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ হয়েছে, অভিযোগ সত্যি নয় এখনো যেহেতু বিচারাধীন বিষয়, কিন্তু বামপন্থীদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী প্রচুর ফাইল দেখিয়েছিলেন। গৌতম দেবকে অ্যারেস্ট করতে হবে, তখন আবাসন মন্ত্রী রাজারহাট তৈরি করা, বা সূর্যকান্ত মিশ্রকে জেলে ভরতে হবে, তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। মোহাম্মদ সেলিমের পরিবার টাকা নিয়েছেন, জেলে ভরতে হবে। বিজন সেতুতে সন্ন্যাসী হত্যা কমিশন গঠন করলেন, শ্যামল সেনের কমিশন গঠন করলেন, আপনার হচ্ছে সারদার কেস ইস্যুতে, সাইবাড়ি হত্যাকাণ্ডের কমিশন তৈরি হলো, কিন্তু বামপন্থীরা এখনো তো জেলে ভরতে পারলেন না কেন? আপনি যেহেতু তৃণমূল কংগ্রেস আছেন, এত দুর্নীতি কথা বললেন। আমি এই এই ব্যাপারে আমি কোনো কিছুই মন্তব্য করতে পারি না, এই কারণে, কারণ তৎসময় আমিও কাস্টডিতে ছিলাম, আচ্ছা আচ্ছা। সব জিনিসটা আমি সঠিকভাবে মানে ওই চার দেওয়ালের ভেতরে সব জিনিস যেত না, যেটুকু আমরা পেতাম তার মধ্যে আমাদের মধ্যে বিচার্য, আমাদের মধ্যে আলোচনার মধ্যে তা বিচার করার বা সিদ্ধান্ত নেওয়ার বা কোনো কিছু যে কোনো আলোচনার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার এটা ছিল। কিন্তু এখন তৎসময় এই যেগুলো হয়েছে, যে মমতা ব্যানার্জি বিভিন্ন সময় ফাইল দেখিয়েছে, ভয় দেখিয়েছে, অমুক দেখিয়েছে, তসিক দেখিয়েছে, সেটা সরকারের যারা ছিল তারা এইসব ব্যাপারে ভালো বলতে পারবে। আমার পক্ষে এই প্রশ্নের কঠিন উত্তর দেওয়া কঠিন। আচ্ছা আচ্ছা সত্যদা, আপনি তো রাজনীতিটা তো অনেকদিন মানুষের সঙ্গে আমি আছেন, আপনি আমাকে একটু, আমার একটা স্পেসিফিক আপনাকে থেকে প্রশ্ন আমার আসছে। আচ্ছা রাজনীতিতে মূল্যবোধ একটা কথা, যে মূল্যবোধ সেটা কি হারাচ্ছে কোথাও মনে হচ্ছে আপনার? সব দলের ক্ষেত্রে বলছেন? হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা আমিও মানি, মূল্যবোধ অনেকখানি হারাচ্ছে। কিছু কিছু রাজনীতিবিদ আছে যারা এখনো সেটাকে সামনে রাখে, কিন্তু দেখা যাচ্ছে যারা সামনে রাখছে তারাই আবার বেশিরভাগ সময় কণ্ঠাসা হয়ে পড়ছে, এটাও ঠিক। আপনি যখন এই গ্রামে যান, ঘুরতে যান, বেরোন, যখন গাড়ি করে যান বা বাইকে যান, মানুষের সঙ্গে কথা হয় তো আপনার? হ্যাঁ, সে তো কথা হয়। এর আগে আমাকে সিকিউরিটি দিয়েছিল, আমি নিতে চাইনি, এবারে আমি কিছুতেই সিকিউরিটি নেব না, আমি নিইনি, এখনো কোনো সিকিউরিটি ভয় নেই কোনো? না, আমার কোনো ভয় নেই, কারণ আমার ভয়ের কারণটা এই কারণেই নাই, আর আমি জনগণের নেতা, জানি আমি। সেই জায়গা থেকে আমার জনসাধারণ ভয়- কমিটির আপনি হ্যাঁ, নেতৃত্ব তারা দিয়েছেন। আমার নিরাপত্তা তারাই, Exactly. তারা যদি মনে করে আমি মেরে দেবো, মেরে দেবে, আচ্ছা আমার যদি 1000টাও সিকিউরিটি থাকে মারবে, আর তারা যদি বলে না আমরা রাখবো, তিনি আমাদের নেতা, তাকে আমরা মানি, তারা রাখবে। মানে আপনি চুপারুস্তম। শুনুন, আমি একদম চুপারুস্তম, যে জনগণই আমাকে স্বাভাবিক, হ্যাঁ, জনসাধারণ কমিটি আপনি নেতৃত্ব দিয়েছেন, তাই জনগণই শেষ ভরসা। শেষ ভরসা। এটা সত্যধর মাহাতো আজকে মেনে নিল, বলে সিকিউরিটি কি যায় আসে? কি আচ্ছা যাবে? আমি সিকিউরিটি নেই না, এই কারণে আমি সিকিউরিটি নিই। অনেক পুরনো বামপন্থী নেতা বন্ধুদের সঙ্গে দেখা টাকা হয় তো? কথা হয়? প্রত্যেকের সাথে আপনি জিজ্ঞেস করতে পারবেন, প্রত্যেকের সাথে আমার সম্পর্ক, এমনকি বর্তমানে এই বিধানসভাতে যে ব্রাহ্মণদের প্রার্থী অর্জুন মাহাতো, অর্জুন নিজে আমার বাড়িতে এসেছিলেন। কি বললো? কিছু খাওয়ালেন নাকি? চাটা খাওয়ালেন নাকি? খাওয়াইছে, এবং তার সাথে আমাদের এখানে স্থানীয় নেতা ছিল আচ্ছা, চণ্ডীকরণ, না সব সময়ের আমার শত্রু বলা যায়। এরা তরুণরা, হ্যাঁ, তরুণবাবু ছিলেন না, হ্যাঁ। তরুণ ছিল না, ওই চণ্ডীকরণ। না এই অঞ্চলে তরুণরা ছিল নাকি এক সময়? হ্যাঁ, হ্যাঁ, এবং আমার প্রত্যেকটা কেসে উনি সাক্ষী আছে। আচ্ছা প্রত্যেকটা আচ্ছা, বলুন যে এলো, তারপর কি বললো টললো বলুন, শুনুন। তাদের বক্তব্য, তারা আবেদন করছে। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, জানেন তো? বাংলা মানুষ আপনার কথাগুলো শুনতে চাইছে। এই যে বামপন্থী প্রার্থী এসে এলো, চা বা খাওয়ালেন তো? হ্যাঁ, অবশ্যই। আর কি ভোট চাইলো নাকি আপনার কাছে? হ্যাঁ, সে তো চাইবে, তারা ভোট চাইতে এসছে, দাদা আমি কন্টেস্ট করছি, সে জায়গায় দেখবেন আমিও আছি, আমিও একজন প্রার্থী, ভোট প্রার্থী, সেই জায়গাতে আপনার কাছে এসছি, আর ঠিক আছে দেখা যাবে, এসছেন, নিশ্চয়ই চিন্তা ভাবনা করা হবে। বাকি আমার মার কাছেও গেল, মাকে প্রণাম করলেন। হ্যাঁ, অর্জুন এর সাথে যদিও আমার এর আগে পরিচয় ছিল, তখন অত বেশি ও সিনিয়রিটি ছিল না, তার সময়ের কথা, জুনিয়র ছিল,
তা ও হয়তো তখন অত বেশি রাজনীতিতে ছিল না, মানিক পাড়াতে না কোন জায়গায়, মানিক পাড়াতে বাড়ি। হ্যাঁ। আপনি যখন এসছে বা চা ফা খাওয়ালেন, আমরা মাকে প্রণাম করলো, আপনি মিচকি মিচকি হাসছেন তো তখন? সেটা তো হ্যাঁ? স্বাভাবিক, হাসছেন না যে কারা ভোট চাইতে এসছে, হ্যাঁ আর কাদের সময় আন্দোলন করতে হয়েছে? কাজ করতে হচ্ছে, এটা তো স্বাভাবিক। আজকে আপনার অনুজ পান্ডের সাথে দেখা হলে সে নিজে তো আমাকে, আমি একদিন কলকাতায় যাচ্ছি, ও দেখছি মর্নিং ওয়াক আসছে, আচ্ছা। হাঁটতে হাঁটতে আসছে, তা আমাদেরও ইচ্ছা ছিল এখানটা একটু চা খাই। আচ্ছা। আমি বেশিরভাগ সময় এইসব গুলোতে যদি সুযোগ হয় আমি হুম, দাঁড়াই, হুম। চা দোকানগুলোতে। হ্যাঁ, পুরোনো লোকেরা কি বাইকে যান না চার চাকায় যান? না, অনেক সময় মানে কলকাতায় যেতে না, গেলে কলকাতা ছিল চার চাকায় চার যাবেন, চাকায় এলাকায় কি বাইকে ঘোরেন হ্যাঁ, নাকি? এলাকায় বাইকে ঘুরি, কি এলাকায় কি বাইক আছে, স্কুটি নাকি? না না, ওই ছেলেদের যে আছে ওই বাইক, ওরা বাইক ওদের অফিস থেকে ফিরে আসলে আমি এটা নিয়ে যাই আর আপনি কি। চালান একা? হ্যাঁ, আমি একাই আরে যাই, আমি একাই যাই। আচ্ছা, আপনি এখন দাদু দাদু হয়ে গেছেন, নাতি নাতনি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, শুভ নববর্ষের যে গুরুত্বপূর্ণ দিনটা আজকেও থাকবে, কালকেও থাকবে। কংসাবতী নদীর পাড়ে লালগড়, তার পাশে যে ছত্রধর মাহাতো, তার অতীত নিয়ে বিশ্লেষণ করতে আজকে আমি আসিনি। কি বর্তমান অবস্থান সেটা নিয়ে আলোচনা করছেন। সমস্যা আছে, সমস্যার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী দেখছেন। এখন এখানে উনি বলছেন কনফিডেন্টলি তৃণমূল কংগ্রেস জিতবে, সেটা সময় বলবে। কংসাবতী যে নদীর যে স্রোত প্রতিদিন ঘুরপাক খায় তো, আর চত্রধর মাহাতো কিন্তু খুব খারাপ খেলোয়াড় নয় কিন্তু, তাই ওকে মাঠে নামিয়েছে। বাকি খেলা কি হবে সময় বলবে, পরিস্থিতি পরিবেশ বলবে। আর আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল, আমি নয়ন রায়, লালগড়।